আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রয়োজন হলো কেন? কারণ এর আগে আমার বক্তা বলেছেন ভারতবর্ষে মাত্র 15% মানুষ আমাদের সম্পদকে লুট করছে। কিভাবে লুট করছে? তারা জিএসটির মাধ্যমে লুট করছে। আজকের আপনি যদি একটি পেপসি বা কোকা-কোলা খান বা একটি 5 টাকার চিপস খান, সেখানেও ট্যাক্স আছে। ট্যাক্স 25%। আপনি যদি রিক্সা চালান, আপনি যদি একটা ব্যাগ চালান, আপনি যদি চানা ব্যবসা করেন, আপনি যদি ছোট্টখাটো একটা মুদির দোকান চালান, আপনার ফ্যামিলি চালাতে মিনিমাম খরচা হয় 500 থেকে 600 টাকা। তাহলে 500 থেকে 600 টাকার মধ্যে জিএসটি কত টাকা দিতে হয়? 500 টাকার মধ্যে জিএসটি দিতে হয় 100 টাকা। তাহলে একজন ভ্যান চালক, তাকে প্রতিদিন 100 টাকা দিতে হয় রাষ্ট্রকে জিএসটির মধ্যে দিয়ে। তাহলে মাসে সে কত দেয়? 3000 টাকা দেয়। তাহলে আপনার দিদি আপনাকে কত টাকা দিচ্ছে? মাত্র 500 টাকা দিচ্ছে। তাহলে 1800 টাকা আপনার কষ্টার্জিত অর্থ দিদি এবং মোদি চুষে নিচ্ছে প্রতি মাসে, যে 500 টাকা ইনকাম করে। তাহলে আপনাদের এই যে ভাতাটা হয় মাটিদের, এই ভাতাটা মিনিমাম আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব বলেছে 6000 টাকার 1 টাকা কম হবে না আমরা যদি পার্লামেন্টে যেতে পারি। মিনিমাম মায়েরা পাবে 6000 টাকা। এটা গ্যারান্টি আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবের। একজন মা 6000 টাকা পাবে মাসে। আজকের বলছে মমতা সে দিচ্ছে দিচ্ছে। মমতা কি নিচ্ছে আপনারা জানেন? মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 2,05,000 টাকা বেতন পান এক মাসে। তাহলে তার দিনে ইনকাম 9,000 টাকা। তাহলে নিচের দিকে ধরো, হ্যালো, নিচের দিকে ধরো, তার ইনকাম 9,000 টাকা। I'm very sorry. Just take some time. I'm begging for you. Hello. I need some water. মাইক্রোফোনটা নিচের দিকে ধরবে। হ্যালো। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে কত ইনকাম করছে? 9,000 টাকা। ভাইপো দিনে ইনকাম করে কত? 9,000 টাকা। এটা শুধু বেতন। আর অনৈতিকভাবে কত টাকা ইনকাম করে সেটা হাইকোর্ট জানতে চেয়েছে ভাইপোর কাছ থেকে। অনৈতিকভাবে কত ইনকাম করে? ইলিগাল ওয়েতে। তাহলে ভাইপো প্রতিদিন ইনকাম করে কত? বেতন পায় 9,000 টাকা। দিদি দিদি কত পায়? 9,000 টাকা প্রতিদিন। তাহলে আমার মা কেন 1200 টাকা পাবে মাসে? এটা বৈষম্য নয়? তাহলে আইএসএফ পার্লামেন্টে গেলে এই যে বৈষম্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি একজন মা, তিনি একজন দিদি, তাহলে তিনি পাচ্ছেন দিনে 9,000 টাকা আর আমার মা পাচ্ছে মাসে 1200 টাকা। এই বৈষম্য, এই প্রশ্নটাকে কে তুলবে? এই প্রশ্ন কি বিজেপি তুলবে? কখনোই তুলবে না। এ তুলবে আইএসএফ। তাহলে আমরা যদি পার্লামেন্টে যাই আর কি করব? আপনারা জানেন ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানে আপনাদেরকে 1.5 লাখ বা 1,80,000 টাকা দেওয়া হয়। এই 1,80,000 বা 1.5 লাখ টাকায় একটা ছাগল ঘরও তৈরি হয় না, একটা কুকুর ঘরও নির্মাণ করা যায় না। কিন্তু আজকে 2024 সালে মানুষকে দেওয়া হচ্ছে এই কুকুর ছাগলের ঘর ইন্দিরা আবাস যোজনার নামে। তাহলে আমরা কি করব? আমরা যদি পার্লামেন্টে যাই বলবো এই ঘর করতে হবে মিনিমাম 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা না হলে একটা ভালো ঘর নির্মাণ করা যাবে না। এই অবস্থা তুলতে পারবো কি সেটা আপনাদের উপর নির্ভর করছে। তাহলে আইএসএফ এর প্রতিনিধিদের পার্লামেন্টে যাও একান্ত জরুরি এই 85% মানুষের স্বার্থে। তাহলে আমরা বললো ইন্দিরা আবাস যোজনা 6 লক্ষ টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন শুরু করা হয়েছিল বলা হয়েছিল যাদের ঘর নেই, গৃহ নেই, তাদেরকে ঘর দেওয়া হবে। বাস্তবে যখন ঘর দেওয়া হচ্ছে তখন বললো যার জমি আছে তার ঘর দেওয়া হবে। তাই তো? যার জমি আছে তার ঘর পাবে। তাহলে প্রথম কি বলা হয়েছিল? প্রথম কি বলা ছিল? যে যার ঘর নেই তাকে ঘর দেওয়া হবে। আর এখন বাস্তবে কি হচ্ছে? যার জমি আছে তার ঘর দেওয়া হবে। তাহলে যার জমি নেই সে তো আরো বেশি গরিব। তাহলে আইএসএফ বলছে প্রতিটা পঞ্চায়েতের অন্তর্গত যে খাস জমি আছে সেই জমিতে আধুনিক বিল্ডিং বানানো হবে, বড় বড় ফ্ল্যাট করা হবে। সেই ফ্ল্যাট আপনাদের বিনা পয়সায় দেওয়া হবে।
আইএসএফ এটা বলছে যাদের জমি নেই, পঞ্চায়েতের আন্ডারে যে খাস জমি আছে সেই জমিতে আধুনিক বিল্ডিং হবে, আধুনিক ফ্ল্যাট হবে। মহাশয়, সিঙ্গাপুরের সরকার দেশের মানুষদের জন্য আধুনিক বিল্ডিং করেছে, সেখানে জলের ব্যবস্থা করেছে, তার পাশে মার্কেট তৈরি হয়েছে, তার পাশে স্কুল তৈরি হচ্ছে, অর্থাৎ গ্রামীণ ভিলেজে অল্টারনেটিভ ইকোনমিক তৈরি হবে, অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা হবে। আইএসএফ এটা বলছে, যে গ্যারান্টি দিচ্ছে পঞ্চায়েতের আন্ডারে যে খাস জমি আছে সেখানে আধুনিক বিশ্বের যে ধরনের বিল্ডিং করা দরকার, যাদের জমি নেই তাদেরকে তাই করে দেওয়া হবে, প্রথমে তাদেরকে দেওয়া হবে। এই নাম হচ্ছে আইএসএফ। ধন্যবাদ, ভালো থাকুন। রোজার মধ্যে আপনারা আছেন, আপনাকে সবাই শুভেচ্ছা। বলুন। হ্যাঁ? আমাদের প্রতিনিধি নেই। এই ৭৬ বছর ভারতবর্ষ স্বাধীনতার পরে আমাদের পিছিয়ে পড়া মানুষের, আমাদের আদিবাসী সম্প্রদায়, এই সম্প্রদায় আমরা কোনো সময় একসঙ্গে মিলিত হতে পারিনি। আমাদের এই গণতান্ত্রিক ভারতবর্ষের পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব করানোর জন্য লোক পাঠাতে পারতাম না। আজকের আমাদের সময় এসেছে। যাই হোক, ভাইজানের অক্লান্ত পরিশ্রমে ফসল আমরা নিচুস্তলার কর্মী, আমরা নিচুস্তলা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, আমরা এক এবং অভিন্নভাবে আমরা এই পুঁজিপতি সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারবো। তার একটা ফ্রন্ট আমাদের তৈরি করে আমাদের সামনে দিয়েছেন। তাই সকলকে বলবো যে আইএসএফ এর আন্দোলন পুঁজিপতিদের আন্দোলন নয়, আইএসএফ এর আন্দোলন মেহনতি মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন, পিছিয়ে পড়া সম্প্রদায়ের আন্দোলন। তাই আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ হচ্ছে ৮০% মানুষ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, লাঞ্ছিত মানুষ। তাই এই 18% মানুষকে মসনদে বসিয়ে দিয়ে আমাদের উপরে ছড়ি ঘোরাতে দেওয়ার সময় আর নেই। আমাদের দেয়ালে পেট থেকে গেছে। আজকে দেখুন না, যারা এই 17% মানুষ আমাদের উপরে কিভাবে অত্যাচারটা জুলুম চালাচ্ছে। আজকের আমাদের কেন্দ্রের সরকার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, আমাদের পকেট থেকে অর্থনৈতিক রক্তস্বল, যেমন রক্তশূন্য রোগ হলে মানুষের রক্ত শুষে যায়, অর্থনৈতিক রক্তশূন্যতা রোগ ধরিয়ে দিয়েছে। আমরা আগে মোবাইলে রিচার্জ করতাম, 10 টাকা, 20 টাকা, 20 টাকা, এর বেশি লাগতো না। বিজেপি সরকার কেন্দ্রে বসে গেছে, গিয়ে সঙ্গে সঙ্গে সেটা আদানি আম্বানিদের কাছে হাতে তুলে দিয়েছে। দিয়ে আমাদের এখন রিচার্জ করতে হয় 250 থেকে 300, 400 টাকা করে। তাহলে এই টাকাটা তো আমাদের ঘরের টাকা যাচ্ছে, কাদের কাছে যাচ্ছে? ওই পুঁজিপতি সম্প্রদায়ের কাছে যাচ্ছে। তেমনি এবারেও এই ইলেকশনে মোদী সরকার যে এত প্রভাব প্রতিপত্তি খাটিয়ে যে বড় বড় মিটিং সভা করছে, সেই আমাদের কাছ থেকেই টাকা তুলে নেবে। তারা একটা ফোন নিয়ে এসেছে, ইলেকট্রাল বন্ডের টাকা। এই যত বড় বড় দেখছিলাম যেসব কোম্পানির ওষুধগুলো আমরা খাই, সেই সমস্ত ওষুধের কোম্পানি, বড় বড় কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে তুলছে। এই টাকাগুলো আপনারা সবাই যারা অসুস্থ হবো, ডাক্তারের কাছে যাব, তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করবে। তারপরে তেলের দাম, গ্যাসের দাম, এই সমস্তটাই বৃদ্ধি হয়েছে, আমরা বুঝতে পারছি। তাই আমরা এই লোকসভা নির্বাচনে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আমাদের অজয় সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমাদের শ্রমজীবী মানুষের কথা শুনবে, আমাকে বলবে, পিছিয়ে পড়া মানুষের কথা বলবে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যাদের